হ্যালো লার্নার্স, আজকের থেকে তোমাদের আমি শিক্ষাবিজ্ঞান বিষয়ের অর্থাৎ এডুকেশন সাবজেক্টের যারা স্টুডেন্টস আছো ক্লাস 11 অথবা 12, তাদেরকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সিলেবাস অনুযায়ী আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের থেকে আমি শুরু করছি। দেখো, প্রথমেই আমি তোমাদের যেই বিষয়টার সাথে পরিচয় করাতে চাই তা হলো, দেখো, তোমরা তো অনেকেই সায়েন্স থেকে আর্টসে এসেছো। তোমরা অনেকেই সায়েন্স থেকে আর্টসে এসেছো, অর্থাৎ সায়েন্সটাতে হয়তো কোথাও তোমাদের অসুবিধে হচ্ছে, হয়তো অঙ্ক তোমরা বুঝতে পারছো না বা ফিজিক্স বুঝতে পারছো না, তার জন্যই তো আর্টসে এসেছো। এবং এই 2021-এর মাধ্যমিকের স্টুডেন্টসরা যারা মাধ্যমিক পাস আউট করলো, তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টসই কিন্তু সায়েন্সে রয়ে গেছে। এবং তোমরা সায়েন্স থেকে আর্টসে এসেছো, তাই তো? আচ্ছা, তো এখন আমরা জেনে নিই যে এই সায়েন্স এবং আর্টসের মধ্যে তফাৎটা কোথায়, বা তাদের দুটোর মধ্যে সম্পর্কটাই বা কোথায়। ঠিক আছে, সায়েন্স বলতে আমরা কি বুঝি? যেখানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হবে, যেখানে বিভিন্ন ধরনের অবজারভেশন করা হবে, যেখানে বিভিন্ন ধরনের রেজাল্ট বের হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সায়েন্সের কাজ কিন্তু অবজারভেশন করা, এক্সপেরিমেন্ট করা এবং একটা কনক্লুশনে আসা। তো এই সায়েন্সটাকে আমরা বলে থাকি ন্যাচারাল সায়েন্স। ঠিক আছে, এইবার তোমাদের আর্টসের মধ্যে তোমাদের দেখো কিছু কিছু বিষয় আছে, যেমন শিক্ষা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান মানে সাইকোলজি। দেখো, প্রতিটা বিষয়ের সাথে কিন্তু বিজ্ঞান শব্দটা কিন্তু যোগ করা আছে। দেখতে পাচ্ছ, প্রতিটা শব্দের সাথে বিজ্ঞান মানে প্রতিটা বিষয়ের সাথে বিজ্ঞান শব্দটা যোগ করা আছে। কেন বলো তো? তোমাদের তো আর্টস নিয়ে পড়ছো তোমরা, তোমরা তো বিজ্ঞান থেকে চলে এসেছো, বিজ্ঞানকে ছেড়ে দিয়েছো। ঠিক আছে, কিন্তু দেখো তোমাদের আর্টসের এই সাবজেক্টগুলোর সঙ্গেও কিন্তু বিজ্ঞান কথাটা আছে। তার কারণ হলো তোমাদের এই আর্টসকেও সায়েন্সই বলা হয়, কিন্তু এইটাকে কোন সায়েন্স বলা হয়? এটাকে বলা হয় সোশ্যাল সায়েন্স। আর আমরা আগেরটাকে দেখলাম ন্যাচারাল সায়েন্স বা পিওর সায়েন্স। অর্থাৎ যারা ফিজিক্স নিয়েছে তোমাদের বান্ধবীরা বা বন্ধুরা, যারা কেমিস্ট্রি, যারা বায়োলজি, যারা ম্যাথামেটিক্স, তারা যেই সায়েন্সটা নিয়ে পড়াশোনা করে তাকে বলা হয় ন্যাচারাল সায়েন্স বা কি বলা হয়, পিওর সায়েন্স। আর তোমরা আর্টস নিয়ে এসেছো, কিন্তু আর্টসের প্রতিটা সাবজেক্টের পেছনে যেহেতু সায়েন্স কথাটা বা বিজ্ঞান কথাটা যোগ করা আছে, তাই তোমাদেরটাকেও সায়েন্স বলা হয়, কিন্তু সেটাকে বলা হয় সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সামাজিক বিজ্ঞান। ঠিক আছে, দেখো এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল স্টাডিজের মধ্যে জিওগ্রাফি পড়ছে, হিস্ট্রি পড়ছে, ইকোনমিক্স পড়ছে, তারপর সিভিক্স পড়ছে। ঠিক আছে, এইরকম আরো অনেক অনেক কিছু পড়তে পারে, পলিটিক্যাল সায়েন্স পড়তে পারে, আমাদের এডুকেশন সাবজেক্টটা পড়তে পারে। ঠিক আছে, তো এটা তোমাদের আর্টসটাকে বলা হয় সোশ্যাল সায়েন্স। এইবার এই আর্টসের সোশ্যাল সায়েন্স ছাড়াও আরো একটা নাম আছে, তার নাম হলো হিউম্যানিটিস। ওকে, তাহলে তোমাদের আর্টস যে স্ট্রিমটা অর্থাৎ কলা বিভাগ, সেই কলা বিভাগের দুটো নাম, একটা সোশ্যাল সায়েন্স আর একটা হিউম্যানিটিস। তোমাদের এই আর্টসের মধ্যেও কিন্তু রিসার্চ করা হয়, সেখানেও কিন্তু অবজারভেশন করা হয়, সেখানেও কিন্তু এক্সপেরিমেন্ট করা হয়, সেখানেও কিন্তু একটা কনক্লুশনে যাওয়া হয়। কিন্তু সায়েন্সের সাথে এই আর্টসের এটাই তফাৎ যে সায়েন্সে 2+2 ইকুয়াল টু 4 হয়। এটা সায়েন্সে হয়, ন্যাচারাল সায়েন্স বা পিওর সায়েন্সে, কিন্তু তোমাদের সোশ্যাল সায়েন্সে 2+2 কখনোই 4 হয় না। হয়তো সেটা 3.8 হবে, অথবা 4.1 হবে, বা 4.2 হবে। ঠিক আছে, অর্থাৎ কখনোই একেবারে 4 কিন্তু আসে না, 3.8 থেকে 4.1 এর মধ্যে এটার রেজাল্টটা থাকে।
ওকে, তাই এটাকে বলা হয় সোশ্যাল সায়েন্স। তোমরা এখন তো কেবল 11-এ আছো অথবা 12-এ পড়ছো। যখন আরো বড় হবে, যখন অনার্স নিয়ে পড়বে, ওকে, যখন এমএ করবে, যখন তোমরা রিসার্চ করবে, তখন তোমরা এই ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবে যে সায়েন্স আর সোশ্যাল সায়েন্সের মধ্যে ডিফারেন্সটা কি। আমি শুধু এটুকু বলার জন্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে তোমরাও সায়েন্সেরই স্টুডেন্ট। তোমাদের কোনো রকম কোনো আত্মগ্লানি বা ডিপ্রেশন করার কোনো প্রয়োজন নেই। ওরাও সায়েন্স নিয়ে পড়ে, তোমরাও সায়েন্স নিয়ে পড়ো। ওদেরটা ন্যাচারাল সায়েন্স আর তোমাদেরটা সোশ্যাল সায়েন্স। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এই যে ছবিটা আমি দিয়েছি, এই ছবিটাতে দেখা যাচ্ছে যে একটা ডিম, ওকে, এবং সেই ডিমের ছায়ার মধ্যে একটা মুরগির বাচ্চা। ঠিক আছে? তোমাদের সোশ্যাল সায়েন্সটাও ঠিক অনেকটা এইরকম। অর্থাৎ সোশ্যাল সায়েন্সে যা আমরা দেখতে পাই, ঠিক আছে, যা আমরা প্রত্যক্ষ করি, শুধু সেটুকুই না, তার পেছনে বা তার ভিতরে অনেক কিছু লুকিয়ে থাকে। ওকে, একটা রহস্য লুকিয়ে থাকে। ফর এক্সাম্পল, তোমরা হয়তো ক্লাস 11-এ বাংলা শুরু করেছো। সেই বাংলাতে প্রথম অধ্যায়টার নামই হচ্ছে কর্তার ভূত। প্রথম গল্পটা এবং প্রথম কবিতাটা যদি আমি ধরে নিই, তাহলে বাড়ির কাছে আরশিনগর। তো কর্তার ভূত তো তোমরা ওপরে ওপরে গল্প গল্প পড়ছো। কর্তা ছিল, বুড়ো কর্তা ছিল, বুড়ো কর্তার ওপরে ভূত ছিল, ভূতের ওঝা আছে। ঠিক আছে? এই সমস্ত কিছু তোমরা গল্পের আকারে পড়ছো। কিন্তু এই গল্পের পেছনে আমরা যদি ভালো মতো করে দেখি, বোঝার চেষ্টা করি, তাহলে এই গল্পের পেছনে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় কথা বলে গেছে। অনেক বড়। যার সাথে বর্তমান দিনের রাষ্ট্র ব্যবস্থার কিন্তু অনেকটা মিল আছে। তোমরা যত বড় হবে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের ম্যাচুরিটি যত বাড়বে, তত তোমরা এই ডিমটার ভেতরে যে এই প্রাণের উৎস যে লুকিয়ে আছে, এই যে মুরগির বাচ্চাটা যে লুকিয়ে আছে, যেটাকে খালি চোখে দেখা যাচ্ছে না, যেটাকে দেখার জন্য কি বলবো, গভীর চিন্তা শক্তি, গভীর বোধ শক্তি লাগে, সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে যত তোমরা বড় হবে, যত তোমাদের মধ্যে ম্যাচুরিটি আসবে। তো সোশ্যাল সায়েন্স হচ্ছে এরকমই একটা রহস্যজনক স্ট্রিম, যেখানে যা দেখা যায় বা যা আমরা সাধারণত পড়ে থাকি, তার ভেতরেও অনেক কিছু লুকিয়ে থাকে, অনেক রহস্যময় একটা কিন্তু বিভাগ তোমরা বলতে পারো। আচ্ছা, তো তারপরে আমি এখন চলে যাচ্ছি যে বিভিন্ন সাবজেক্ট, তোমাদের সায়েন্সে বিভিন্ন সাবজেক্ট আছে, যেমন ধরো কেমিস্ট্রি। কেমিস্ট্রি নিয়ে, কেমিস্ট্রি কি নিয়ে কাজ করে? কেমিস্ট্রি বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ করে। ওকে, বিভিন্ন রাসায়নিক সংমিশ্রণ নিয়ে কাজ করে, তাই তো? কেমিস্ট্রি হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করে। এবং কেমিস্ট্রি নিয়ে যারা পড়ে তাদের অকুপেশন কি? তাদের অকুপেশন কিন্তু এই যে ভ্যাকসিন তৈরি যারা করছে, তারা কেমিস্ট্রির স্টুডেন্ট। যারা ধরো বিভিন্ন ধরনের ওষুধপত্র তৈরি করছে, ঠিক আছে, তারাও কিন্তু কেমিস্ট্রির স্টুডেন্ট। ওকে, তাহলে কেমিস্ট্রির বিষয় দেখলাম এবং কেমিস্ট্রির অকুপেশন আমরা দেখলাম। ঠিক তেমনই দেখো ফিজিক্স। ফিজিক্স কি নিয়ে আলোচনা করে? ফিজিক্স ধরো ভৌত কোনো কিছুর দৈর্ঘ্য হোক, সেটার প্রস্থ হোক, ঠিক আছে, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে কিরকম শেপ নিবে, তার মধ্যে কিছু কিছু ম্যাথামেটিক্যাল ইকুয়েশনও আছে। তো এই সমস্ত কিছু হচ্ছে ফিজিক্সের কাজ। এবং ফিজিক্স নিয়ে যদি তুমি পড়াশোনা করো, তাহলে তুমি স্পেশালি, মানে এক কথায় যদি আমি বলি, তুমি একজন ইঞ্জিনিয়ার কিন্তু হতে পারবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে। আচ্ছা, নেক্সটে দেখো বায়োলজি। বায়োলজি কি নিয়ে কাজ করে? বায়োলজি হচ্ছে সজীব নির্জীব, এই যে প্রাণ শক্তি, সজীব, ঠিক আছে, নির্জীব উপাদান আমাদের পরিবেশের, ঠিক আছে, জিন, ওকে, হরমোন, তারপর ক্রোমোজোম, ওকে। তো এই সমস্ত কিছু নিয়ে কাজ করে কি? বায়োলজি। অর্থাৎ মানুষের জীবনের বায়োলজি, মানুষের জীবনের যে ফিজিক্যাল যে তার পোর্শনটা, ওকে, ব্রেন বলো, আমাদের হার্ট বলো, আমাদের কিডনি বলো, এই সমস্ত কিছু নিয়ে কাজ করে বায়োলজি। এবং বায়োলজি নিয়ে যদি তুমি পড়াশোনা করো, তাহলে তোমার অকুপেশন কিন্তু হবে স্পেশালি একজন ডাক্তার। তারপরে আরো অনেক কিছু কিন্তু আছে, যেমন বোটানি আছে, মাইক্রোবায়োলজি আছে। তো সেগুলো আমি বললাম না, বায়োলজি নিয়ে পড়লে পরে স্পেশালি একজন ডক্টর হওয়া যায়। আচ্ছা, তারপরে ম্যাথ। এবার ম্যাথ তো তোমরা জানোই, বিভিন্ন ধরনের ইকুয়েশনের সেখানে গল্প, বিভিন্ন ধরনের কি বলবো,
কজ অ্যান্ড এফেক্টের সেখানে রিলেশন বের করা হয়, এবং ম্যাথামেটিক্স যদি তুমি নিয়ে পড়ো তাহলে তুমি একজন ম্যাথামেটিশিয়ান কিন্তু হতে পারবে। তাহলে ম্যাথামেটিক্সের বিষয় কি আর ম্যাথামেটিক্সের অকুপেশন কি এটা আমরা দেখব। আচ্ছা, এইবার দেখো তো তোমাদের আর্টসের মধ্যে তোমরা জিওগ্রাফি নিয়ে যে পড়ছো, জিওগ্রাফি কি নিয়ে আলোচনা করে? জিওগ্রাফি আলোচনা করে পাহাড় পর্বত নদী নালা, ঠিক আছে, বিভিন্ন ধরনের জীবজন্তু, ঠিক আছে, মৃত্তিকা, মহাকাশ, এগুলো চলে গেল প্রাকৃতিক ভূগোলে। আবার কিছু কিছু অর্থনৈতিক ভূগোলও আছে। ওকে, এবং জিওগ্রাফি নিয়ে পড়লে বিয়ার গ্রিলসকে তো তোমরা চেনো, এই লোকটাকে তো তোমরা চেনো, ও যেই কাজগুলো করে সেই কাজগুলো কিন্তু তোমরা কিন্তু করতে পারবে। বা চাঁদের পাহাড়ের যে শঙ্কর ছিল, শঙ্কর কোন সাবজেক্টটাকে সে ভালো মতো করে বুঝতো বা ভালোবাসতো বলো তো? জিওগ্রাফি। সে কিন্তু বড় বড় জিওগ্রাফির বই কিন্তু পড়তো। ঠিক আছে, তাহলে জিওগ্রাফির বিষয় কি আর জিওগ্রাফির অকুপেশন কি সেটা আমরা দেখব। এবার যদি তুমি হিস্ট্রি নিয়ে পড়ো, হিস্ট্রি কিসের কথা বলে, ইতিহাস কিসের কথা বলে? প্রাচীন ঐতিহ্য, তাই তো? প্রাচীন সাহিত্য, প্রাচীন সভ্যতা, হুম, পুরাতত্ত্ব, ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কথা বলে আমাদের ইতিহাস। এবং এই ইতিহাস নিয়ে যদি তুমি পড়ো, দেখো এখানে এই লোকটাকে দেখতে পাচ্ছ, প্রত্নতাত্ত্বিক বা কোনো প্রাচীন কোনো নিদর্শন দেওয়ালের গায়ে যে আছে সেগুলোকে সে ডেসক্রাইব করছে, সেগুলোকে সে এলাবোরেট করছে, সেগুলোকে দেখে সে বলছে যে এটা কোন সভ্যতার, বা সেই সভ্যতার মানুষের বৈশিষ্ট্য কি ছিল, তারা কিভাবে জীবনযাপন করতো। এই সমস্ত কিছু কিন্তু একজন ইতিহাস নিয়ে পড়া স্টুডেন্টের কাজ। আচ্ছা, তারপরে আমরা দেখি ইকোনমিক্স। ইকোনমিক্স কি নিয়ে কথা বলে? ইকোনমিক্স আমাদের অর্থনীতি নিয়ে কথা বলে, অর্থাৎ লাভ ক্ষতি মুনাফা, শেয়ার বাজার হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন জিডিপি, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন ইকোনমিক্যাল কি বলবো পলিসি, এই সমস্ত কিছু নিয়ে কথা বলে। তো ইকোনমিক্সের কাজ কি? ইকোনমিক্সের কাজ দেখো নির্মলা সীতারামাইয়া বর্তমান ভারতের অর্থমন্ত্রী যেই কাজগুলো করে, একজন ব্যাংক কর্মী যেই কাজগুলো করে, ব্যাংকের লেনদেন, ঠিক আছে, এই সমস্ত কিছু, একজন বিজনেসম্যান, ওকে, মুকেশ আম্বানি। তো ইকোনমিক্স নিয়ে পড়লে অর্থাৎ অর্থের সাথে তোমরা খেলবে, ঠিক আছে। এই যে বিভিন্ন ইনভেস্টার আছে যারা ইনভেস্ট করে, বিভিন্ন ধরনের কি বলবো পলিসি আছে, হ্যাঁ, যেমন এলআইসি ধরো, তারপর আরো বিভিন্ন সারদা, ঠিক আছে, এই সমস্ত কিছু অর্থনৈতিক যে কনসেপ্টটা, ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে তোমরা কিন্তু আলোচনা করবে বা পড়াশোনা করবে, এবং এই সমস্ত অকুপেশনগুলো তোমরা বেছে নিতে পারো একজন ইকোনমিক্সের স্টুডেন্ট। আচ্ছা, এরপর সাইকোলজি। সাইকোলজি কি নিয়ে কথা বলে জানো? যে সাইকোলজি মানুষের মন নিয়ে কথা বলে। কি নিয়ে কথা বলে? সাইকোলজি মানুষের মন নিয়ে কথা বলে, অর্থাৎ মনের রহস্য, মন কিভাবে কাজ করে, ঠিক আছে, আমাদের চিন্তা কি, বুদ্ধি কি, হুম, তারপর আমাদের মানসিক বিকাশ কিভাবে হয়, কখন আমরা রাগ করি, কেন আমাদের মধ্যে মানসিক বিকার দেখা দেয়, ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে কাজ করে সাইকোলজি। তাই জন্য তো এটাকে বলা হয় মনোবিজ্ঞান বা মনোবিদ্যা। এবং সাইকোলজি নিয়ে যদি তুমি পড়ো, দেখো এখানে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একজনের মনোবিশ্লেষণ করছে একজন ডাক্তার। এই ডাক্তারের নাম কি? এই ডাক্তারের নাম কি? মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসক, সাইক্রিয়াটিস্ট। ওকে, তাহলে সাইকোলজির বিষয় কি আর সাইকোলজির অকুপেশন কি সেটা আমরা জানলাম। আচ্ছা, এরপর দেখো সংস্কৃত। সংস্কৃত কি নিয়ে কথা বলে? সংস্কৃত বিশেষত ভারতবর্ষের যে সংস্কৃত আছে, সেই সংস্কৃত দেখবে তোমাদের প্রাচীন সংস্কৃতি ভারতের, হ্যাঁ, প্রাচীন ঐতিহ্য, বেদ পুরাণ উপনিষদ গীতা, ঠিক আছে, কিভাবে অক্ষরের সৃষ্টি হলো, কিভাবে ভাষার জন্ম হলো, ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সংস্কৃত কাজ করে। এবং তাছাড়াও কিছু কিছু নীতি কথা, কিছু কিছু মোরাল এডুকেশন আমরা সংস্কৃত থেকে পেয়ে থাকি। এবং সংস্কৃতেরও অনেক অকুপেশন আছে, ঠিক আছে, ভারতবর্ষের সংস্কৃতিকে সংস্কৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, ঠিক আছে, অন্য সংস্কৃতির সঙ্গে ভারতের সংস্কৃতি কেন স্পেশাল, ঠিক আছে, এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা সংস্কৃত নিয়ে পড়লে খুব সহজেই করতে পারবো। আচ্ছা, নেক্সটে দেখো ফিলসফি। ফিলোসফিটাও তোমাদের আর্টসের বিষয়। ফিলোসফি এক কথায় যদি বলা যায় তাহলে ফিলোসফি হচ্ছে কোশ্চেনিং মাইন্ড। দেখো এই ছবিটাতে দেখতে পাচ্ছ এই বাচ্চাটার মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে, এবং প্রশ্ন করতে 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 তার মধ্যে একটা বাল্ব জ্বলেছে। তাহলে এই যে প্রশ্নর মাধ্যমে এই যে তার সমাধান, অর্থাৎ তার কৌতূহল,
ওকে, সে কোনো কিছু দেখেছে, সেই দেখার পর তার একটা কৌতূহল তৈরি হচ্ছে, এনকোয়ারি তৈরি হচ্ছে যে ওই জিনিসটা কি, আমি সেটা জানবো। ঠিক আছে, আবার তার মধ্যে বিস্ময় অর্থাৎ অবাক হয়ে গেছে, কোনো একটা কিছু দেখার পর সে অবাক হয়ে গেছে। ঠিক আছে, আবার তার মধ্যে সংশয় অর্থাৎ কোনো কিছু দেখার পর সে সন্দেহ করছে যে এই জিনিসটা সত্যিই কি তাই আমি যা দেখছি। এই যে এই তিনটে বিষয় অর্থাৎ কৌতূহল, বিস্ময় এবং সংশয়, এই তিনটে কি বলবো অনুভূতি যখন একজন মানুষের মধ্যে যখন আসে, তখন তার মধ্যে একটা নতুন চাহিদা তৈরি হয়, যে নতুন কিছুকে আহরণ করার চাহিদা, যেটাকে ফিলোসফি বলা হয় এবং যার বাংলা মানে হলো দর্শন। যাকে কি বলবো একটা অর্থ দেওয়া হয় যে জ্ঞানের প্রতি তৃষ্ণা। ওকে, জ্ঞানের প্রতি তৃষ্ণা, ফিলোস কথার অর্থ হলো তৃষ্ণা, আর সফিয়া কথার অর্থ হলো জ্ঞান। অর্থাৎ যেই ব্যক্তির জ্ঞানের প্রতি তৃষ্ণা আছে, যে জানতে চায়, যে বলে আমি আরো জানবো, সেই কিন্তু একজন ফিলোসফার। আচ্ছা, তারপরে দেখো পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স কি নিয়ে কথা বলে? পলিটিক্যাল সায়েন্স আমাদের সংবিধান, শুধু আমাদের সংবিধান না, বিভিন্ন রাষ্ট্রের, বিভিন্ন দেশের সংবিধান, ঠিক আছে, সেখানকার আইন, হ্যাঁ, সেখানকার রাষ্ট্র ব্যবস্থা, সেখানকার পরিচালন, বিভিন্ন পরিচালকদের সম্পর্কে কথা বলে, ঠিক আছে, রাষ্ট্র নেতাদের সম্পর্কে কথা বলে, কথা বলে। এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে যদি তুমি পড়ো, তুমি একজন লয়ার হতে পারবে, তুমি এই যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেই কাজগুলো করে সেগুলো করতে পারবে, তুমি একজন আমলা হতে পারবে, ঠিক আছে, তুমি বিভিন্ন ম্যানেজিং ডাইরেক্টর হতে পারবে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়লে পরে। ঠিক আছে, তাহলে পলিটিক্যাল সায়েন্সের বিষয় কি আর পলিটিক্যাল সায়েন্সের অকুপেশন কি, সেটা আমরা একটু এক কথায় জানার চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের চলে আসলো এডুকেশন। এডুকেশন মানে কি? শিক্ষা, বিজ্ঞান। এবার শিক্ষা, শিক্ষার বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? শিক্ষা বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে তার মধ্যে স্টুডেন্টস থাকবে, অর্থাৎ যে শিখতে চায়। তোমরা তোমরা থাকবে, ঠিক আছে, এবার তোমরা শিখতে চাও, তোমরা কি চাও? শিখতে চাও। এবার কে শিখাবে? একজন টিচার শেখাবে, তাই তো? তাহলে শেখানোর জন্যও তো কাউকে লাগবে, সে একজন টিচার। তাহলে প্রথম কে থাকবে? প্রথম একজন স্টুডেন্টস থাকবে, তারপরে একজন টিচার থাকবে। এইবার তোমরা যা শিখতে চাও আর শিক্ষক যা কিছু শেখাতে চায়, অর্থাৎ একটা তো বিষয় লাগবে মাঝখানে, ঠিক এই জায়গাটা একটা বিষয় লাগবে। এই বিষয়টার নামই হলো সিলেবাস বা কারিকুলাম। ওকে, তাহলে প্রথমে আমরা দেখলাম যে আমাদের এডুকেশন সাবজেক্ট আমাদের শিক্ষার্থী নিয়ে কথা বলে, যারা স্টুডেন্ট বা যারা লার্নার তাদেরকে নিয়ে কথা বলে, একজন টিচারকে নিয়ে কথা বলে। ওকে, একজন কি বলবো একটা সিলেবাসকে নিয়ে কথা বলে বা কারিকুলামকে নিয়ে কথা বলে। এবার সব কিছুই তো আছে, স্টুডেন্টসও আছে, টিচারও আছে, কারিকুলামও আছে, কিন্তু মানে স্টুডেন্টস যে শিখবে আর টিচার যে শেখাবে, সেই শিক্ষার জন্য কোনো পরিবেশ নেই। ওকে, যেমন আমরা এখানে অনলাইনের থ্রু শিখছি, তাহলে এই অনলাইন প্ল্যাটফর্মটা যদি না থাকে, তোমরা আছো, আমি আছি, আমাদের মধ্যে বিষয়টাও আছে, কিন্তু প্ল্যাটফর্মটা নেই, তাহলে কি আমরা শিখতে পারবো বা আমি শেখাতে পারবো? পারবো না কিন্তু। তাহলে একটা লাগবে, পরিবেশ লাগবে। দেখো এখানে তোমরা ছবিটা যে দেখতে পাচ্ছ, দেখো ক্লাসরুমের ছবি, ক্লাসরুম এনভায়রনমেন্ট লাগবে কিন্তু। ঠিক আছে, তারপরে কি লাগবে? তারপরে এই যে স্টুডেন্টস শিখলো, টিচার শেখালো, কারিকুলাম মাঝখানে ছিল, একটা কারিকুলাম শেখালো, কারিকুলাম বা সিলেবাস ওরিয়েন্টেড টিচার কিছু স্টুডেন্টসকে শেখালো। এইবার টিচার কি শেখালো? তুমি সারা বছর পড়াশোনা করলে তুমি কি শিখলে, বা একজন টিচার তোমাকে কি শেখালো, এটা তোমার গার্জিয়ান জানতে চাইবে না? চাইবে কিন্তু। তাহলে সেটাই হচ্ছে এক্সাম। ওকে, এক্সামের মাধ্যমে জানা যায় বা বোঝা যায় যে একজন টিচার তোমাকে কি শেখালো, তুমি স্টুডেন্ট হয়ে কি শিখলে। ঠিক আছে, যেই কারিকুলামটা নিশ্চিত করা হয়েছে বা যেই বিষয়টা তোমাদের পাঠ্য বইয়ে আছে, সেই বিষয়টা কতটা উপযোগী। ঠিক আছে, টিচার তার টিচিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করবে কি না, ঠিক আছে, কোন কোন স্টুডেন্টসরা শিখতে পারলো না, এই সমস্ত কিছু জানার জন্য একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটার নাম পরীক্ষা ব্যবস্থা। দেখো এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ যে একজন টিচার এক্সাম নিচ্ছে স্টুডেন্টসদের। ঠিক আছে, তাহলে এই পাঁচটাই হচ্ছে আমাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টের মূল বিষয়। তাহলে আমাদের এডুকেশন সাবজেক্ট কি কি নিয়ে আলোচনা করে?
স্টুডেন্টস নিয়ে আলোচনা করে, টিচার নিয়ে আলোচনা করে, কারিকুলাম নিয়ে আলোচনা করে, এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করে এবং এক্সাম নিয়ে আলোচনা করে বা ইভ্যালুয়েশন নিয়ে আলোচনা করে। তাহলে এটা গেল আমাদের এডুকেশনের এরিয়া। আমরা অন্যান্য সাবজেক্টেরও এরিয়া দেখেছিলাম, যেমন পলিটিক্যাল সায়েন্সের কিছু এরিয়া দেখেছিলাম, তারপর ফিলোসফির কিছু এরিয়া দেখেছিলাম, সংস্কৃতের কিছু এরিয়া দেখেছিলাম, সাইকোলজির কিছু এরিয়া দেখেছিলাম। এইভাবে আমরা এডুকেশনেরও কিন্তু কিছু কিছু এরিয়া কিন্তু দেখলাম। এবার তাহলে দেখে নিই এডুকেশনের অকুপেশন। এটা কার ছবি? একজন টিচার। আচ্ছা, এডুকেশনের অকুপেশন হচ্ছে টিচার হওয়া, মেইনলি একজন টিচার হওয়া। আরো অনেক কিছু আছে, সেটা তোমাদেরকে এখনই বলছি না, কিন্তু মেন অকুপেশনটা হচ্ছে টিচার হওয়া। কাদের টিচার হওয়া বলো তো? স্টুডেন্টসের টিচার? না, স্টুডেন্টসের টিচার তো সবাই হয়। এডুকেশন নিয়ে যারা পড়ে তারা এই টিচারের টিচার হয়। অর্থাৎ এই টিচার হতে গেলে যেই পড়াশোনাটা করতে হয় সেই ট্রেনিংটা দিয়ে থাকে এডুকেশনের স্টুডেন্টসরা বা এডুকেশনের টিচাররা। তোমাদের যারা জিওগ্রাফি টিচার আছে, যারা ম্যাথামেটিক্সের টিচার আছে, যারা ফিজিক্সের টিচার আছে, তারা তো ফিজিক্স পড়েছে, তারা তো ম্যাথামেটিক্স পড়েছে, তারা তো জিওগ্রাফি পড়েছে, কিন্তু একটা স্টুডেন্টসকে কিভাবে শেখাতে হয়, ওকে, কিভাবে যত্ন সহকারে তাকে পাঠটা দান করতে হয় বা পাঠ্য বিষয়টা কিভাবে মনোবৈজ্ঞানিকভাবে তার সামনে তুলে ধরতে হয়, ঠিক আছে, এই যে টিচিং প্রফেশনটা, এই প্রফেশনটা কিন্তু আমরা শিখে থাকি যাদের কাছ থেকে, তারাই হলো এডুকেশনের টিচার। তাহলে এডুকেশনের অকুপেশন হচ্ছে টিচার বা টিচিং। তাহলে তারা কাদের টিচার? টিচারের টিচার। ওকে, এবং এডুকেশনের টিচাররা কিন্তু অন্যান্য বিষয়ের যারা টিচার হয়ে থাকে তাদের থেকে কিন্তু আলাদা হয়। ওকে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে একটা রুড়ো টিচার বা হিটলারের মতো টিচার, ঠিক আছে, একটা কঠোর টিচার, এই ধরনের টিচার কিন্তু এডুকেশনে চলবে না। এডুকেশনের জন্য লাগবে এই ধরনের টিচার, যে নিজে হাসি খুশি থাকবে এবং যে তার স্টুডেন্টসদেরকেও হাসি খুশিতে রাখবে। বোঝা গেল? তাহলে আমাদের স্ট্রাগেলটা হলো এই ধরনের টিচার থেকে আমাদের এই হাসি খুশি বা আনন্দদায়ক একজন টিচার কিন্তু হওয়া। বোঝা গেল? আচ্ছা, এরপর আমি দেখো কিছু কিছু লিখেছি যে এডুকেশন শব্দটাকে অ্যালফাবেটিক্যালি ভাঙলে পরে আমি কিছু কিছু মানে নিজের মতো করে কিছু কিছু ওয়ার্ড লিখেছি। ঠিক আছে, দেখো একটু বলার চেষ্টা করছি। ই ফর এফিসিয়েন্সি, মানে কর্মদক্ষতা। তুমি যে টিচার হবে, এডুকেশন নিয়ে অকুপেশন আমরা দেখলাম টিচিং, ঠিক আছে, তাহলে তুমি যে টিচার হবে তোমার কাজের কর্মদক্ষতা লাগবে, তুমি কতটা দক্ষ, তুমি কতটা স্কিল তোমার আছে। নেক্সট, ডি ফর ডিসিপ্লিন, অর্থাৎ তোমার কাজ যে করছো সেই কাজে তুমি কতটা শৃঙ্খলাবদ্ধ, কারণ তুমি যদি আজকে শৃঙ্খলা ভাঙো তাহলে তোমার স্টুডেন্টসরাও শৃঙ্খলা ভাঙবে। নেক্সট, ইউনিটি, তোমার কাজের একটা একতা থাকতে হবে। ওকে, তুমি ৫টা স্টুডেন্টসকে দেখছো, ঠিক আছে, তুমি পড়াচ্ছ এই স্টুডেন্টসগুলোকে, এই স্টুডেন্টসগুলোকে তোমাকে নিরপেক্ষ হয়ে পড়াতে লাগবে। তোমাকে কারো প্রতি পক্ষপাত করলে চলবে না যে ও একজন বিলিয়নিয়ার বা একজন মিলিয়নিয়ারের ছেলে, আমি ওকে বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু ও একজন ব্যবসায়ীর ছেলে, ছোট্ট ব্যবসায়ীর ছেলে, আমি ওকে গুরুত্ব দিচ্ছি না। এই ধরনের কিন্তু মানে পক্ষ পক্ষে গিয়ে পড়ালে কিন্তু চলবে না। একটা ইউনিটি লাগবে, একটা একতা লাগবে, একটা নিরপেক্ষ দৃষ্টি লাগবে। ঠিক আছে? তারপরে কি? কেয়ারফুল, তুমি তোমার কাজটা অবশ্যই যত্ন সহকারে করবে। কারণ তুমি তোমার কাজটাকে যদি যত্ন না করো তাহলে তোমাকে তোমার স্টুডেন্টসরা পাত্তা দিবে না। ঠিক আছে? আমরা প্রত্যেকটা অকুপেশনেই বা প্রফেশনেই কিন্তু আমাদেরকে কেয়ারফুল হওয়া উচিত। আচ্ছা, তারপরে দেখো অ্যাকশন, তুমি অলস হলে চলবে না। ওকে, তুমি একজন টিচার, এডুকেশন নিয়ে পড়েছো, ঠিক আছে, তোমাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, তোমাকে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য এনার্জেটিক থাকতে হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে ট্রেনিং এবং থিঙ্কিং, অর্থাৎ তোমার অকুপেশন বা তোমার মানে যে বিষয়টা তুমি পড়াবে সেই বিষয়টার ট্রেনিং তোমাকে নিতে হবে। বিনা ট্রেনিংয়ে কিন্তু তুমি ভালো কিন্তু পড়াতে পারবে না। এবং তোমাকে থিঙ্কিং রাখতে হবে, অর্থাৎ চিন্তা করতে হবে। ঠিক আছে, আরো কিভাবে নতুন নতুন টেকনোলজিকে তোমার টিচিং এর মধ্যে তুমি ইন্ট্রোডিউস করতে পারো, কিভাবে স্টুডেন্টসরা আরো সহজে তোমার বিষয়টাকে উপলব্ধি করতে পারে বা বুঝতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা তোমাকে রাখতে লাগবে।
নেক্সটে কি আই ফর ইমাজিনেশন, তোমাকে কল্পনা করার ক্ষমতা রাখতে লাগবে। কারণ আমাদের যে সোশ্যাল সায়েন্স বা আর্টস যে সাবজেক্টটা, সেটা কিন্তু টোটালটাই একটা বিমূর্ত কনসেপ্টের ওপর দাঁড়িয়ে আছে। যেমন শিক্ষা, শিক্ষা কিন্তু হাত দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, ঠিক আছে, একে মেজারও ঠিকঠাক করে করা যায় না, একটা বিমূর্ত কনসেপ্ট যাকে অনুভব করা যায়। এই যে অনুভব করার কল্পনাটা বা কল্পনার শক্তিটা তোমার মধ্যে থাকতে হবে। নেক্সট কি অবজারভেশন, অবজারভেশন মানে পর্যবেক্ষণ। তোমাকে স্টুডেন্টসদের যে অ্যাচিভমেন্ট বা স্টুডেন্টসদের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটাকে অবজার্ভ করতে হবে যে তারা কতটা শিখলো, তাদের কোথায় অসুবিধা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে নিডস, তোমাকে স্টুডেন্টসের নিড, স্টুডেন্টস কি শিখতে চায়, তোমার ইচ্ছা তো তার স্টুডেন্টসকে শেখালে হবে না, জোর জবরদস্তি চাপিয়ে দিলে হবে না, সে কি শিখতে চায়, ঠিক আছে, সেই বিষয়ের ওপর তোমাকে জ্ঞানদান করতে হবে, তার নিডস কি। এবং শুধু স্টুডেন্টসের নিডস দেখলে হবে না, তোমাকে সমাজেরও নিডস দেখতে হবে। তোমরা যত এডুকেশন নিয়ে যত এগোবে, তত এই কনসেপ্টগুলো ভালো মতো করে বুঝবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এডুকেশনের, মানে আমি অ্যালফাবেটিক্যালি এগুলোকে ভাগ করেছি, তোমরা চাইলে পরে আরো অনেক কিছু করতে পারো। বোঝা গেল? তাহলে আমরা আজকে কি কি দেখলাম, যে সায়েন্স এবং আর্টসের মধ্যে তফাৎটা কোথায়, সায়েন্সের সাবজেক্ট, প্রতিটা সাবজেক্ট এবং তাদের এরিয়া ও তাদের অকুপেশনটা দেখলাম। ঠিক আছে, আর্টসের প্রতিটা সাবজেক্ট, তাদের এরিয়া, তারা কি নিয়ে আলোচনা করে এবং তাদের অকুপেশনটা দেখলাম। এবং লাস্টে আমরা কি দেখলাম, এডুকেশন বা এডুকেশন সাবজেক্টটা এরিয়া কি, কি কি নিয়ে আলোচনা করে এবং এডুকেশন সাবজেক্টের অকুপেশন কি, এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়লে পরে স্পেশালি কি হওয়া যায়। বোঝা গেল? তাহলে এডুকেশন সাবজেক্টের সঙ্গে অন্যান্য সাবজেক্টের কিন্তু আমরা তফাৎ কিন্তু পেলাম। পলিটিক্যাল সায়েন্স যা নিয়ে আলোচনা করছে, এডুকেশন কিন্তু তা নিয়ে আলোচনা করছে না। জিওগ্রাফির যা নিয়ে আলোচনা করছে, এডুকেশন কিন্তু তা নিয়ে আলোচনা করছে না। তাহলে এডুকেশন সম্পর্কে আশা করি এই ক্লাসটার পর তোমাদের একটা ধারণা হলো। ঠিক আছে, আগামী দিনে আমি আরো তোমাদের ধারণাটা স্বচ্ছ করার চেষ্টা করব। আচ্ছা, থ্যাংক ইউ।